ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হয়েছে এটা আমি মনে করি না, কিন্তু এটা হচ্ছে একটা সৌজন্যতা করতে পারে, যেটা করেছেও। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, ইউনূস সাহেব গিয়ে বলেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একেবারে একটা বাচ্চা ছেলেদের মতো কথা বলেন। গত সরকার এটাকে শহীদের রক্তের বিনিময়ে যে সরকার তৈরি হয়েছে, এইটা সরকারের কাজের কর্মের মধ্যে খুব সামান্যই রিফ্লেক্টেড হয়েছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ফিরে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। আমাদের সাথে আজ করা আলাপে অতিথি হিসেবে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আমার সাথে রয়েছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি করা আলাপে এবং সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজ মহান স্বাধীনতা দিবস। ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ না করায় বর্জনের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা। এই যে জিয়াউর রহমানের কথা স্মরণ না করার কারণে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন, অনুষ্ঠান বর্জন করলেন, এটা কি আসলে আইন যে জিয়াউর রহমানের নাম নিতেই হবে, নাকি ক্ষমতায় থাকার কারণে এই দাবিটা আসছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে স্টার নিউজের সকল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার দুজন সহ আলোচক তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতেই আজকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস, এই দিবসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, আহত পঙ্গুত্ব বরণকারী সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা শহীদ হয়েছেন তাদের সহ সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মহান স্বাধীনতা দিবসের দেশবাসী সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা দিয়ে আলোচনাটা শুরু করেছেন সেটা হচ্ছে একটি উপজেলায় তো স্বাভাবিক যে মানুষের যে আত্মার যে বিষয়টা, আত্মার যেটা বিষয়, সেটি হচ্ছে যে ইতিহাস বিকৃতি করতে করতে এমন একটা পর্যায়ে এত কিছুর বিনিময়ে অর্জিত এই আজকের এই দিন, সেই দিনে এসেও প্রেতাত্মাদের কারণে যদি মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, যাকে বিভিন্ন সময়ে মনে করা হচ্ছিল, তাদেরকে পাকিস্তানের চর পর্যন্ত জিয়াউর রহমানকে বানানোর চেষ্টা করা হয়েছিল, সেই দিনে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মীরা বলতে তো সাধারণ মানুষেরই একটা অংশ, তাদের উপস্থিতিতে যখন মানে সামান্যতম যে স্বীকৃতিটা, এই স্বীকৃতিটা যখন প্রকাশ করা না হয়, বর্জনিত করেছে। বর্জন তো একটা গণতান্ত্রিক অধিকার, এটাও তো আমার সংবিধান স্বীকৃত অধিকার, ওখানে তো আর কিছু করেনি। বর্জন করার অধিকার তো সংবিধান দিয়েছে, আমার গণতন্ত্র দিয়েছে, বর্জন করেছে, এটা আর কিছু করেনি। এটা প্রতিবাদ, এই প্রতিবাদটুকুন করা যাবে না। এটা তো মানে সরকারি দলের সাথে যে অন্তর্বর্তী সরকারের যে প্রশাসন ছিল, তাদের রেখে যাওয়া প্রশাসনের কারণে এই ধরনের, মানে এই যে বলেন স্বীকৃতি, তার কথা মনে না করা, শহীদ জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা উচ্চারণ না করা, এটির কারণে কি অন্য কোনো এজেন্ডা রয়েছে এর পিছনে, নাকি জাস্ট ভুল বোঝাবুঝি? ওরা তো দালালি করতে করতে এত বছর ভুলেই গেছে মূল ইতিহাসটা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কি জিনিস, স্বাধীনতার ঘোষক
তিনি যে কে, এই মিথ্যাচার করতে করতে তো অভ্যাস হয়ে গেছে। সেটার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আপনি বলেন তো, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব তো স্বীকার করেছেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কই, ওনারা 2 বছর ক্ষমতা ছিলেন, একদিনের জন্য তো জিয়াউর রহমান সাহেবের কবরটাও জিয়ারত করতে যান নাই, মুখ দিয়ে স্বীকার করেছেন। বাস্তবে তো সেটা করতে করেননি। অতটা উদার কিন্তু তারা হতে পারেননি, কারণ তারাও কিন্তু একটা লাগামের মধ্যে ছিলেন। আজকে যে ঘটনাটা ঘটেছে একটা উপজেলায়, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা প্রতিবাদের সংবিধান স্বীকৃত পন্থা, এটা কোনো অবৈধ কাজ করেনি। তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদটা সবার নজরে যাতে আসে, আমার মনে হয় যে সেরকম একটি গণতান্ত্রিক সভ্যতা রীতিনীতিকে রক্ষা করেই প্রতিবাদটা করা হয়েছে। আগের বছরগুলোতে স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছে কি হয়নি সেটা নিয়ে কি চিন্তা ছিল একই রকম এ ধরনের? সেখানে তো বিএনপি নেতাদের উপস্থিতির সুযোগ ছিল না। আচ্ছা, সেখানে তো একতরফা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামধারী ফ্যাসিবাদ যেভাবে ইচ্ছা সেভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেছে। এই দেশের মানুষের মুখ দিয়ে কথা বলতে পারবে না, সেটাও মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা যদি মানুষের মনের অধিকার, জি, মুখের ভাষা কেড়ে নেওয়া হয়, সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মানুষের অধিকার কেড়ে নেওয়াটাই তো তারা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রচার করার চেষ্টা করেছে। সেটা যদি আপনি সঠিক মনে করেন করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমার যে অধিকার, আমি যে চেতনাকে বিশ্বাস করি, আমি যে ইতিহাসকে জানি, সেই ইতিহাসকে আপনি অস্বীকার করে যাবেন, সেটার জন্য তো চেয়ার ছোড়াছুড়ি হয় নাই, কাদা ছোড়াছুড়ি হয় নাই, বোম নিক্ষেপ করা হয় নাই, কারোর উপর আঘাত করা হয় নাই। বর্জন করেছে। বর্জন করা এটা গণতান্ত্রিক স্বীকৃত অধিকার। সেই অধিকারটুকুন মানুষ আরেকটি ঘটনাতে আসতে চাই আমি এবার। আসবো শিবির আহমেদ আপনার কাছে। নীলফামারী ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান অতিথি হিসেবে জামাত ইসলামের এমপির নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে অনুষ্ঠান বর্জন করেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। এ সময় বিএনপির একাংশ তাকে লক্ষ্য করে রাজাকার, স্বাধীনতা বিরোধী স্লোগান দেয়। এখন বিএনপি আর জামাত এখন যে সরকার দল এবং বিরোধী দলের যে সুসম্পর্ক একটা তৈরি হয়েছিল, সেটি কি এই ধরনের রাজাকার স্লোগানের মধ্য দিয়ে আপনার মনে হয় না যে সুসম্পর্ক দুঃসম্পর্কে রূপ নিতে পারে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ এবং সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যেই বিষয়টি আপনি উল্লেখ করলেন, যদিও একটা ছোট উপজেলার ঘটনা, কিন্তু সেখানে সবই তো ছোট ঘটনা, একটু একটু করে আসলে এগুলো অনেকখানি হয়ে যায়। যদিও আমরা এরকম ছোট ছোট ঘটনা আমরা আলাপ করব কিনা এখানে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে। তো এখানে যেটা হচ্ছে যে মানুষের হয় কি একটা এক্সপেকটেশন থাকে, যেটা ভাইও বললেন যে ওখানে বিএনপির যে নেতারা গিয়েছিলেন তাদের এক্সপেকটেশন ছিল যে এখানে জিয়াউর রহমানের নাম বলা হবে, কিন্তু যখনই তারা দেখছেন যে হচ্ছে না, তখন তারা সেখানে তাদের মধ্যে তাদের ওই যে প্রত্যাশার জায়গাটায় একটা ঘাটতি তৈরি হয়েছে, মনে হয়েছে যে রেসপেক্ট দেখানো হয় নাই। তো প্রধান অতিথি যিনি থাকেন, প্রধান অতিথির ওই ধরনের এক্সপেকটেশন থাকা অস্বাভাবিক না যে আমার এখানে নাম ঘোষণা করবে। যদি নাম ঘোষণা করা না হয় তাহলে মনে করা হয় যে আমাকে অসম্মান করা হলো ডেকে নিয়ে এসে বা প্রধান অতিথি করে। তো এটা আমি মনে করি এটা হতে পারে যে যিনি ঘোষণা করেছেন তিনি ভুল করে করেছেন, ঘোষণা করতে ভুলে গেছেন, অথবা হতে পারে যে ইন্টেনশনালি করেন নাই। যদি ইন্টেনশনালি না করে থাকেন তাদের মধ্য থেকে সেই ক্ষোভ তৈরি হতে পারে। তো এটাকে কেন্দ্র করে কেউ যদি অনুষ্ঠান বর্জন করেন বা তার সেই ক্ষোভটা প্রকাশ করেন, আমি এটাকে খুব একটা দোষের কিছু দেখব না। এরকম নানান জায়গায় আমরা রাজাকার এবং স্বাধীনতা বিরোধী স্লোগান দিল, এটাকে কিভাবে দেখছেন? সম্পর্ক খারাপ হয়ে যায় কিনা? এটাকে আমি মনে করি যে এটা যদি হয় যে দেখেন বিএনপি জামাত তো দীর্ঘদিন বন্ধু ছিল, একই সাথে রাজনীতি করেছে। তো এখন যদি এসে নতুন করে আবার সেই ফেসিবাদ যে ধরনের বিভাজন তৈরি করতো সেই ধরনের টুলস ইউজ করে, এটা নিঃসন্দেহে সরকার এবং বিরোধী দলের সম্পর্কের জায়গায় একটা ঘাটতি তৈরি হতে পারে। আমি মনে করি না ফেসিবাদের যেসব টুল তারা বিএনপি এবং জামাতের এগেইনস্টে ইউজ করেছে সেটা বিএনপি বা জামাত কারোরই সেটা আবার ইউজ করা উচিত। এটা করা উচিত না। এটা করলে স্বাভাবিকভাবেই এই ছোট ছোট জিনিসগুলো থেকে সম্পর্ক নষ্ট হবে এবং আমরা যে একটা সুন্দর গণতন্ত্র চাই বা সুন্দর সংসদ চাই যেখানে সরকার দল বিরোধী দল একটা কি বলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যাবে,
হবে, সেই ক্ষেত্রে এগুলো বাধাগ্রস্ত হতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটি ঘটনার আপনি দৃষ্টি আকর্ষণ করছি আপনার। রাজশাহী 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ না করার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। জামাত ইসলামের তো সকল ধর্মের সহাবস্থানের কথা সবসময় বলে থাকে, তো এই যে জামাতের একজন এমপির এমন আচরণ, এটি কি আসলে অবস্থানের বিরুদ্ধে চলে যায় কিনা? আপনি যে থানার কথা বলছেন, ওখানে আমি যতদূর নিউজ দেখেছি যে ওখানে কোরআন এবং গীতা থেকে পাঠ করা হয়েছে ফাইনালি। তবে এ কথাটাও নিউজে এসেছে যে উনি মৌখিকভাবে ইউনোকে নিষেধ করেছিলেন এরকম। উনি সেখানে রেফারেন্স দিয়েছেন যে জাতীয় সংসদে যে এবারের অধিবেশন শুরু হয়েছে সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, এবং আমাদের যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার এক এক সরকার আসলে এক এক রকম তাদের পলিসি থাকে এরকম। কিন্তু কোনো আইন আছে কিনা আমি জানি না যে ধরেন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে হবে বা একটার পর একটা মাল্টিপল ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে হবে, এটা কোনো আইন আছে কিনা আমি জানি না, বা এই ধরনের নির্দেশনার মাধ্যমে কোনো আইন লঙ্ঘন হয়েছে কিনা সেটাও আমি জানি না। যদি আইন লঙ্ঘন হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটা নিয়ে কথা বলবার আছে। আদারওয়াইজ আমি অ্যাগেইন ওই যে ফ্রেঞ্জ এলিমেন্ট আর কি, যে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যুজ না যে এটার মধ্য দিয়ে আমাদের কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে বা এরকম কিছু হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা হচ্ছে বা সংবিধান স্বীকৃত যে আমার যে ধর্মীয় স্বাধীনতা, সেটা হচ্ছে যে আমার ধর্ম পালন এবং প্রচারের যে স্বাধীনতা, যেটা আমরা ফেসিবাদী আমলে দেখেছি যে নানান জায়গায় ধর্ম প্রচার পালনে অসুবিধা সৃষ্টি করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী বা সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে দিয়ে। যেমন দাবিতেও হয়েছে যে ইফতার প্রোগ্রামে হামলা করা হয়েছে বা কোরআন তালিমের প্রোগ্রামে হামলা করা হয়েছে, নানান জায়গায় ওয়াজ মাহফিলে হামলা করা হয়েছে, এই ধরনের ঘটনা হয়েছে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। আমি আশা করব এই সরকারের আমলে এই ধরনের কোনো ধরনের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না, সেটা যে ধর্মের মানুষজনরাই হোক। আমি মনে করি না সেটা হয়েছে, এবং আমি আশা করি বিএনপি সরকার সেটা করবে না, কারণ আমরা ফেসিবাদী সময় দেখে এসেছি, বিএনপিও সেগুলো দেখে এসেছে। সো আমি আশা করি বিএনপি সরকার এটা করবে না। সো এইটাতে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হয়েছে এটা আমি মনে করি না, কিন্তু এটা হচ্ছে একটা সৌজন্যতা করতে পারে, যেটা করেছেও। সেটা আমি মনে করি না যে মেজর কোনো লঙ্ঘন হয়েছে। যদি আইন থাকে সেই ক্ষেত্রে ভিন্নতা আছে। তা আমি জানি না যে এখানে আইন আছে কিনা যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে সব ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে হবে। আচ্ছা, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই। বেশ কয়েকটি ঘটনা আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সবই বিচ্ছিন্ন ঘটনা, আবার সবই আসলে খুবই রিলেভেন্ট। আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় নীলফামারীর ডোমারে, ঝিনাইদহের মহেশপুরে এই যে ঘটনাগুলো ঘটেছে, আমরা দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না নেয়, তাকে স্মরণ না করায় অনুষ্ঠান বর্জন, যেটি বলছিলেন যে করতে পারে, খুব যদি স্মরণ না করায় কেউ অনুষ্ঠানটি বর্জন করে সেটার অধিকার রয়েছে। এবং সেই সাথে আমরা শুনছিলাম যে এই যে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা, রাজাকার বলে সম্বোধন করা, এই সব কিছু শুনে আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে প্রধান অতিথির নাম ঘোষণা না করা, অনুষ্ঠান বর্জন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আজকের দিবসে? আপনাকে ধন্যবাদ। প্রথমত হলো যে স্বাধীনতা দিবসে আসলে আমরা আমাদের যে সকল বীর মুক্তিযোদ্ধা যারা আসলে তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছেন, আপনি দেখেন কিছু বীর মুক্তিযোদ্ধা, অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন যাদের আপনি তাদের শরীরে একদম কাপড় ঢাকাও নাই, অর্ধেক কাপড় ঢাকা আর অর্ধেক ঢাকার মতো পরিবেশ, মানে তাদের রিসোর্স ছিল না। এই ধরনের মুক্তিযোদ্ধা কিন্তু প্রচুর আত্মাহুতি দিয়েছেন। তো আমরা কিন্তু রাষ্ট্রটাকে এই সাধারণ মানুষের, যে সাধারণ মানুষগুলো 1971 সালে জীবন দিয়েছেন কোনো প্রত্যাশা ছাড়া, তাদের কিন্তু আমরা তাদের সন্তানদের জন্য কিন্তু রাষ্ট্রটাকে এখনও উপযোগী করে তুলতে পারিনি। আজকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই বারবার। তো আসলে মানে মুক্তিযুদ্ধকে স্মরণ করবেন কিভাবে, সেই বিতর্কটা কিন্তু আমরা শেষ করতে পারি নাই। মুক্তিযুদ্ধকে আমরা কীভাবে স্মরণ করব, তো সেটা যদি আমরা করতে পারতাম, আমাদের তো 54 বছর পরে মুক্তিযুদ্ধকে স্মরণ করার প্রক্রিয়া নিয়ে ডিবেট থাকার কথা ছিল না, কিন্তু হয়েছে। বাস্তবতা হলো এই, বিশেষ করে গত 15 বছর যেভাবে মুক্তিযুদ্ধকে একটা দল বা একটা জনগোষ্ঠীর আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এবং এটাকে ইতিহাস হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া, মুক্তিযুদ্ধকে স্টাডি করার প্রক্রিয়ার মধ্যে মারাত্মক গলদ ছিল। এবং এই গলদটা হলো যে রাষ্ট্রকে, মুক্তিযুদ্ধকে এবং একটা দলকে, শাসককে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা। তো সেখানে কিন্তু আপনি পরবর্তীতে যে প্রবলেমটা তৈরি হয়েছে, আপনি যদি যার যার ক্রেডিটটাকে স্বীকৃতি দিতেন তাহলে এটা হতো না। এক নম্বর কথা, এটা ইন জেনারেল বলছি। দ্বিতীয়ত হলো যে আপনি গত সরকারের ক্ষমতা কাঠামোতে পরিবর্তনটা যেভাবে হয়েছে, আপনি যে টিউনো সাহেবের কথা বললেন, ধরেন
ক্ষমতা কাঠামোর পরিবর্তনটাতে আসলে কোন মাপকাঠিতে হয়েছে এটা কিন্তু ক্লিয়ার ছিল না, যার ফলে অনেক সময় অনেক কর্তৃত্ববাদী ফেসিবাদী লোকজনও কিন্তু ক্ষমতা কাঠামোতে এসেছে বলে ধারণা অনেকেরই। তো সেই জায়গাগুলোতে এবং আমরা অনেক প্রমাণও পেয়েছি। তার ফলে যে কেউ যে আপনি অন্যান্য দিন কি করবেন সেটা অন্য আলাপ, কিন্তু আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা যাদের কারণে এসেছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানে একদম লিডিং পর্যায়ে আমি মনে করি যে আপনি অ্যাটলিস্ট এটুকু বলতে বাধ্য হবেন যে একটা রাষ্ট্র যখন যুদ্ধ ঘোষণা করে তখন তো আসলে আপনার সামরিক উদ্দীপনা জায়গা থেকে ঘোষণা করতে হয়। এটা কি সারা পৃথিবীর কোনো ব্যক্তি এই ব্যাপারে ডিবেট করবে? আমার কাছে মনে হয় না। আপনি যদি খুব ইন জেনারেল আলোচনা যান, আমি ইন্টেলেকচুয়াল আলাপে গেলাম, ধরেন 10টা দেশের ইন্টেলেকচুয়াল নিয়ে বসলাম, আপনি যুদ্ধটা ঘোষণা করবেন কি করে? সশস্ত্র প্রক্রিয়ায়। তো সশস্ত্র প্রক্রিয়া যারা যুদ্ধ ঘোষণা করলেন, যার নেতৃত্ব হলো, তার আলাপটা আজকের দিনে অন্তত আসতে পারতো। এই জায়গাটা কিন্তু কারোর মনের মধ্যে যদি লাগে যে আজকের দিনে তার আলাপটা আসলো না কেন, ওনার আলাপটা আসলো না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলাপটা আসলো না কেন, এটা ইমোশনের জায়গাতে তৈরি হতেই পারে। আমি সেই জায়গায় বলছি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রুলসে আপনি বলতে পারেন তিনি এইভাবে না করলে তার কোনো আসা যায় না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রুলসের জায়গার বাইরেও কিন্তু আপনি রাষ্ট্র তো আজকে মানে স্বাধীনতা দিবস পালন করছেন আপনি, সেটা তো মানে আজকে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা না, আজকে কিন্তু আসলে একটা স্মৃতিচারণের জায়গা। তো আপনি যেটা বলেন আমি কিন্তু মুক্তিযুদ্ধকে পাঠ করতে চাই আরো পিছন থেকে। অনেকে মুক্তিযুদ্ধকে পাঠ করতে চায় বাঙালিত্ব থেকে, কখনো কেউ মুক্তিযুদ্ধকে পাঠ করতে চায় মুসলমানিত্ব থেকে। আমি মুক্তিযুদ্ধকে পাঠ করতে চাই, আপনি যেটা বলেন কারাগারের মধ্যে আছে, আমি মুক্তিযুদ্ধে পাঠ করতে চাই এটা ঢাকাত্ব থেকে। বাংলাদেশ যে রাষ্ট্র হয়ে উঠবে এর আলাপ কিন্তু আমরা মানে ভারতীয় উপমহাদেশের যে সকল শহরগুলো মানে ছোট শহর হয়ে ওঠে নাই, তখন কিন্তু ঢাকা রাজধানী। তো ঢাকার যে মানে রাজনৈতিক যোগ্যতা সেটা কিন্তু আজ থেকে 400 বছর আগে ঢাকা শো করেছে। ঢাকা 1604 সালে যখন রাজধানী হয় তখন কিন্তু মুসলমানিত্বের কারণেও রাজধানী হয় না, বাঙালিত্বের কারণে হয় না। তার পরিক্রমায় আপনি বলতে পারেন 52 থেকে একটা লম্বা সময় আমরা খুব ভালোভাবে একটা জাতিসত্তা হয়ে উঠছিলাম ডিফারেন্টলি, মানে আমাদের রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য। সেখানে অনেক বড় অবদান অনেকেরই আছে। ইভেন আপনি দেখেন মুসলিম লীগের বিরুদ্ধে যে যুক্তফ্রন্টের যে রাজনৈতিক বিকাশ, আবার আপনি দেখেন যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করলাম, সেই জায়গাগুলোর টোটাল জায়গা থেকে যারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন যদি আপনি অ্যাকনলেজ করেন, সেটা হবে আপনার মানে ঐতিহাসিক স্বীকৃতির জায়গায় আপনার অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই কথা শেষ করছে, স্ট্রোকটা হলো কালুরঘাট থেকে হয়েছে। স্ট্রোক আপনি তো সশস্ত্রভাবে যুদ্ধটা ঘোষণা করতে হবে, সারা পৃথিবীকে আপনার বলতে হবে যে আমি যুদ্ধের মধ্যে আছি। দেন না আপনার পক্ষে কেউ নিবে, আপনার বিপক্ষে কেউ নিবে, কিন্তু আপনি যদি যুদ্ধের মধ্যে না থাকেন তাহলে তো কেউ আপনার পক্ষ বিপক্ষে নেবে না। সেটা উদ্দীপনা লোকজনকে করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কাজটা করেছে, সেই জায়গা থেকে কারোর মধ্যে ইমোশনটা আছে। জি, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আবার আসবো আপনার কাছে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ যেমনটা বলছিলেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, যে এই যে স্বাধীনতার ঘোষকের নাম ঘোষণা, এবং আমরা দেখেছি আগের ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি এবং তারা শুধুমাত্র নিজেদের লোকজনকে স্বীকৃতি দিত এবং অন্যান্য দলের যাদের ভূমিকা ছিল তাদেরকে স্বীকৃতি দিত না। এখন বিএনপি সরকার কি এই জায়গা থেকে সরে আসবে? তারা কি ফ্যাসিস্ট সরকারের মতো করে কাজ করবে, নিজেদের মানুষগুলো কি প্রচার করবে, নাকি সবাইকে নিয়ে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার হস্তক্ষেপ করেছে, স্বাধীনতার জন্য কাজ করেছে, সবাইকে এটার ক্রেডিট দিবে? জি, আপনি অতীত ইতিহাস যদি পর্যালোচনা করেন, এই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, এই কুক্ষিগত করার অভ্যাসটা কিন্তু বিএনপির মধ্যে কখনো ছিল না। আপনি আপনার বয়স অনুযায়ী আপনি মনে আছে কিনা আমি জানি না, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, তখন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইভাবে তিনি জাতীয় নেতাদের নাম উল্লেখ করতেন। অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের এই মহান রাষ্ট্র গঠনের পেছন থেকে ভূমিকা পালন করেছেন, যাদের ভূমিকার কারণে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তাদের প্রত্যেককে, ইভেন স্বাধীনতার পদক বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেবকে দিয়েছিলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়েছিলেন। এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু বিএনপি তৈরি করতে চেয়েছিল। যার যতটুকুন অবদান তাকে ততটুকুন সম্মান দেওয়া, তার ততটুকুন অবদানকে স্বীকার করা। দুঃখজনক হলেও সত্য যে আপনি ধরেন এই যে ৩রা মার্চ, আপনি মনে হয় জানেন না কি জাতীয় পতাকা উত্তোলন দিবস। ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস, ৩রা মার্চ হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ দিবস। একটা করেছিলেন আসম আব্দুর রব সাহেব, একটা করেছিলেন শাহজাহান সিরাজ সাহেব। এদের কাউকেই কোনো কিছু দিতে রাজি ছিল না আওয়ামী লীগ। ইভেন মরহুম মেজরিল সাহেব, তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, কিন্তু যেহেতু স্বাধীনতার পরে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেই কারণে তাকে পদক পর্যন্ত দেওয়া হয়নি। এই যে অসঙ্গতিগুলো, এই জিনিসগুলোকে ছাপিয়ে বিএনপি কিন্তু চেষ্টা করেছিল প্রকৃত ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য, প্রকৃত অবদানটা যার যার কাছে তুলে দেওয়ার আজকের জন্য। দিনে আপনার কি মনে হয়েছে ক্ষমতা নেওয়ার পরে কি পদক্ষেপ নিয়েছে সরকার? আজকের দিনেও আমি এটা বিশ্বাস করি, জনাব তারেক রহমান সাহেব, যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে কাজগুলো করতে চাচ্ছেন তাকে দেখে আপনার আমার মনে উল্লেখযোগ্য হচ্ছে কোনো ঘটনা মনে পড়ছে যে আজকে সারা দিনে যে সবাই যারা এই স্বাধীনতার সময়ে ভূমিকা রেখেছে তাদেরকে স্মরণ করে উল্লেখযোগ্য কোনো একটা ঘটনা মনে পড়ছে যে সবাইকে অ্যাড্রেস করা হয়েছে এমন কোনো বিষয়? মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, এটি তো সবাইকে অ্যাড্রেস করা। সেক্ষেত্রে আমার দলের যিনি প্রতিষ্ঠাতা এবং মহান মুক্তিযুদ্ধ, যার সাহসিকতার কারণে, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে, যার বলিষ্ঠ ভূমিকার কারণে স্বাধীনতার ঘোষণা দেওয়া সম্ভব হয়েছিল, এখানে যদি আপনি বলেন যিনি স্বাধীনতার স্লোগান তুলে, স্বাধীনতার আওয়াজ তুলে এরপরে ওই প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করে এই দেশের শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন, তার কোনো কিছু খুব বড়সড় করে উচ্চারণ করা, এটাকেই আপনি যদি মনে করেন ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যদি আনার চেষ্টা আমি করেন বলছি, আপনি বলছেন যে খালেদা জিয়ার সময়ে যখন তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে তিনি স্বীকার করেছেন যে স্বাধীনতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনিও কি তার মা যাকে যাকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করবেন তাদের প্রতি, নাকি আপনি কথা অনুযায়ী মনে হচ্ছে কাউকে বাদ দেওয়া হতে পারে? এটা আপনাকে মনে করায় দেওয়ার জন্য যে পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া এইভাবেই সম্বোধন করেছিলেন, এবং উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এইভাবেই শেখ মুজিবুর রহমানকেও স্বাধীনতার পদক দিয়েছিলেন। অস্বীকার করতে চাননি, তার যতটুকু অবদান আছে বাকিদেরকেও চেষ্টা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের বিষয়টা কী ছিল? আওয়ামী লীগের বিষয়টা ছিল আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, একমাত্র আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধার মানে পক্ষের শক্তি। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানই হচ্ছে একমাত্র মুক্তিযোদ্ধার সকল কিছু। যদিও সেই বিষয়গুলি নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যৌক্তিক কোশ্চেন রয়েছে, সেইখানটাতে শুধুমাত্র সেটা না করে সেই প্রসঙ্গে জানতে চাও যে এই সরকার কি নতুন ভিন্ন কিছু করবে কিনা সেটি আসলে কিছু বলতে মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের আগে এবং পরে যার যতটুকু অবদান রয়েছে তার প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা জ্ঞাপন এই সরকার করবে। জনাব তারেক রহমান সাহেব তার মায়ের পথ অনুসরণ করে সেটাই করবেন, এটা আমি বিশ্বাস করি। মাত্র 1 মাস হলো তো, অনেক কিছু দেখার বিষয় আছে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসতে চাই। অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট তেমন একটি স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আজকে এমন মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন এটি। আসিফ মাহমুদ বলেছেন যে বিএনপি নেতাদের সাজা বহাল রাখা এবং তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য একটি রোড ম্যাপ ডিপ স্টেট তৈরি করেছিল। এই ষড়যন্ত্র কৌশল এ ব্যাপারে কি আপনারা কিছু জানতেন কিনা? আমি ব্যক্তিগতভাবে জানতাম না, তবে আজ করতে পারছিলাম। তাদের যে সমস্ত কথাবার্তা, উচ্চবাচ্চা, আপনি মনে করে দেখবেন যে এই ইন্টেরিয়াম আসার পরে আপনি টকশোতে বসলে
যদি বলতাম জনগণের একটি সরকার দরকার, নির্বাচিত একটি সরকার দরকার, একটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া জনগণের সরকার হয় না, মনে হয় যে পাপ করে বসছি। আরে মানে এরকম মৌমাছির মতো ছাকায় ধরতো, এই কিসের নির্বাচন, নির্বাচনের জন্য কি এত রক্ত গেছে নাকি, এত বড় আন্দোলন হয়েছে নাকি, এই জুলাইয়ের এত বড় ঘটনা ঘটে না, মানে নির্বাচনটা একটা পাপের মতো বিষয় ছিল। আচ্ছা। অথচ একটি দেশের সামগ্রিক বিষয় চিন্তা করলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো অবস্থায় একটি সুষ্ঠু রাষ্ট্র, সুষ্ঠু কারা গণতান্ত্রিক বলতেন এই ধরনের সমাজ, কথা বেশি? এই যে নির্বাচনের কথা এই যে আসলেই এনসিপি জামাত এরাই তো ছাপায় পড়তো, আচ্ছা, এবং তাদের কিছু মানে তারা তর্কি- চাইতেন না নির্বাচন হোক, এরকম আভাস হ্যাঁ, পেয়েছেন? তাদের কথা তো এরকমই ছিল, তাদের মানে ঘুরানো পেঁচানো না, ওপেন ছিল যে কিসের নির্বাচন, কিসের কি, এই জুলাই সনদ হবে, এইটা হবে, ওইটা হবে, মানে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, সংবিধান ফেলে দিতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে। তাদের আস্ফলন তো মানে নির্বাচনের কথা বলাটাই তো অন্যায় ছিল, ভাবটা তো এরকমই ছিল। নিশ্চয়ই আপনারাও সেটা জানার কথা। কিন্তু অন্তর্বর্তী সরকার যে সেই প্রস্তাবে সায় দেয়নি এমন দাবি করছে আসিফ মাহমুদ। এখন তার কথায় যেটি বোঝা যায় যে বর্তমান সরকারের সাবেক প্রশাসনের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তার কথা থেকে যেটি উদ্ধার হয় যে বিএনপি তাদের সাথে আঁতাত করেছে বলেই এমন সন্দেহের সৃষ্টি হয়েছে, আঁতাতের একটা আভাস দিয়েছেন। এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, আমি বললাম না যে বিএনপি মনে হয় বিরোধী দলের অবস্থায় ছিল। যেই 17 বছর 18 বছর বিএনপির নেতাকর্মীরা ধান খেতে পাট খেতে কমিয়েছে, বছরের পর বছর জেলখানায় দিন যাপন করেছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এক একজন বিএনপি নেতা 500-600 মামলা নিয়ে তারপর বাড়িঘর ছাড়া ছিল। সেই বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী রাজপথে নেমে যেই জুলাই অভ্যুত্থানের সাধারণ জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছিল। গণ অভ্যুত্থানের পরে মনে হলো যে একটা মহল হঠাৎ করে পিছন থেকে ওই যে আমরা গ্রামে বলতাম জোকের মতো টেনে ধরতেছে, যে জুলাই অভ্যুত্থানটা মনে হয় একটা এমন একটা কিছু যেটা মনে হয় অন্য একটা ভূত এসে করে দিয়ে গেছে। তো সেইরকম একটা পরিস্থিতি থেকে বিএনপি মনে হয় যে বিরোধী দলের মতো অবস্থা তৈরি হয়ে গেছিল। বিএনপির কোনো নেতাকর্মী কোনো জায়গায় কোনো মুভমেন্ট করতে পারতো না। ইভেন আপনার দেখা গেছে যে জামাত ইসলামের এক নেতা বলতেছে, হ্যাঁ আজকে আমার এক উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, উনি আমার এলাকা উন্নয়ন করে দিবেন। হাসানাত আবদুল্লাহ বলতেছে, আমার এখানে এই আইসা এই রাস্তা করে দিতে বাধ্য। রোডস অ্যান্ড হায়ার ইঞ্জিনিয়ার ডাইকে না, তারপর ধমক দিয়ে করতেছে। ওই যে আপনার সার্জিস, সে তার এলাকার সমস্ত কাজকর্ম করার জন্য তার হুকুম অনুযায়ী চলতো। একজন এই যে এমপি হয়েছে কি যেন হাতিয়ার কি যেন, সে থানার মধ্যে গিয়া আপনার ধানমন্ডি থানা, হান্নান মাসুদের কথা হান্নান বলছেন? মাসুদ ধানমন্ডি থানায় ছিনতাইকারী, মানে লুটপাটের টাকা নিয়ে তারপরে জেল মানে থানা পুলিশের কাছে ধরা পড়ছে। সেখানে গিয়ে সে তার আসামিকে সে ছিনতাই করে নিয়ে আসবে, জোর করে ধরে নিয়ে আসছে, মানে এটা লুটপাটের রাজত্ব তৈরি করেছিল। তো সেইখানটা থেকে এবং নির্বাচনের কথা বলা পাপ হয়ে গেছিল। আচ্ছা, নির্বাচন মনে হয় যেটা অন্যায় জিনিস। তারা এরপরে কথা কি বলতো যে নির্বাচন তো হবে 29 সালে। এই যে আজকের যে বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে কিন্তু সেগুলোর মিল পাওয়া যায়। একটা ছক, একটা ষড়যন্ত্র কিন্তু ঠিকই ছিল, এবং বিএনপি শুধু নির্বাচনের কথা বলেছে, এইটা ছিল বিএনপির পাপ। জি। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে একটি নির্বাচিত সরকার। আচ্ছা, ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আবার আসবো আপনার কাছে শিব্বির আহমেদ। আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে, অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, সেজন্য ডিপ স্টেট একটি স্ট্র্যাটেজি সাজিয়েছে। এই যে কথাটি বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা সেটাতে সায় দেয়নি নাকি আসলে দর কষাকষিতে মেলেনি? এটা তো খুব কঠিন প্রশ্ন এবং সিক্রেট ব্যাপার, যেটা এর আগে তো আমরা এ ধরনের কোনো কথা নিয়ে আলাপ আলোচনা দেখিনি। উনি যেটা বলেছেন যে ওনাদেরকে ডিপ স্টেট থেকে এ ধরনের প্রস্তাবনা দেয়া হয়েছে, কিন্তু ওনারা সেটা ফলো করেননি। ওনারা ওনাদের মতো করে, যেমন উনি যেই প্রস্তাবনার মধ্যে উনি যে কথাগুলো বলেছিলেন যে ওনাদেরকে বলা হয়েছে যে বিএনপি নেতাদের বিভিন্ন রায়গুলো আটকিয়ে দেয়া, তারেক রহমান সাহেবের রায় দীর্ঘায়িত করা, এভাবে প্রসেস করে নির্বাচন দীর্ঘায়িত করা।
এটা বিএনপি নেতাদের নানান সাজা গোষ্ঠীর বহাল রাখা, সাজা তারেক বহাল রহমানকে রেখে, হ্যাঁ। নির্বাচন থেকে দূরে রাখার তো রোডম্যাপ। এটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু তারেক রহমানের সাজা বাতিল হয়েছে বা খালাস পেয়েছেন উনি, এই প্রসেসগুলো স্বাভাবিকভাবেই এগিয়েছে। তো এটাতে বোঝা যায় ওনাদেরকে এই প্রস্তাব দিলে ওনারা যে সেটা গ্রহণ করেননি, একমত হননি, সেটা ওনার কথায় স্পষ্ট, এবং ওনাদের অ্যাক্টিভিটি দেখেও আমরা সেটা একমত হতে পারি। যদি ওনারা সেই প্রস্তাবে রাজি হতেন তাহলে নিশ্চয়ই তারেক রহমান খালাস পেতেন না। নাম্বার 2 হচ্ছে যে এই পক্ষটা কারা এবং তাদের কি স্বার্থ, কেন তাদের এখানে উনি বলেছেন যে তাদেরকে একটা রোডম্যাপ দিয়েছেন এবং তাদের কিছু বড় শর্ত দল দিয়েছেন। হিসেবে আসলে বিএনপির দিকে প্রস্তাব গিয়েছে কিনা এরকম কোনো বিষয় কি মনে হচ্ছে আপনার কাছে? এখন প্রথমত হলো এইটা যে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনটা হলো এবং সময় মতোই হয়েছে, আমাদের স্বাভাবিক যে এক্সপেকটেশন ছিল এর মধ্যেই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কোনো ধরনের সমঝোতায় গেল কিনা। যেহেতু অন্তর্বর্তী সরকার বা সরকারের অংশ হিসেবে আসিফ মাহমুদ বলছেন ওনারা এই ধরনের প্রস্তাব মানেন নাই, তাহলে এই ডিপি স্টেট তাহলে বিএনপির সাথে সেই নেগোসিয়েশন করেছেন কিনা, এবং এই নেগোসিয়েশন উনি তো উল্লেখ করেন নাই কি কি বিষয়ে তারা নেগোসিয়েশন করতে চেয়েছেন। এখানে অনেকেই মনে করেন যে কারো বিশেষ কারো বিচার যেন না হয়, এ ধরনের সমঝোতার প্রস্তাব এসেছে, বা নানান কিছু যে আপনাদেরকে ক্ষমতা দিব আমাদের বিচার করবেন না। তো এ ধরনের সমঝোতা বিএনপির সাথে হয়েছে কি না আমি জানি না, বিএনপি ভালো বলতে পারবে। তো এখানে একটা প্রশ্ন সজীব মাহমুদ ভূঁইয়াও বলেছেন, আসিফ মাহমুদ ভূঁইয়াও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সরকারে এসে আবার মন্ত্রী হয়েছেন, যেখানে বিএনপির পক্ষ থেকে দাবি ছিল যে আসিফ মাহমুদ এবং মাহফুজ বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা ছিল তারা থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, যেহেতু তাদের একটা পার্টির প্রতি এফিলিয়েশন বা সহমর্মিতা আছে। তো তারা কিন্তু পদত্যাগ করেছে নির্বাচনের আগে, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। সেই অনুপাতে যদি মনে করেন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে বিএনপির কানেকশন থেকে থাকে, তাহলে তো ওনারও উচিত ছিল যে আমি যেহেতু একটা পার্টির সাথে আমার এফিলিয়েশন আছে আমিও পদত্যাগ করব যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তো উনি সেটা করেননি, এবং বিএনপির অভিযোগের মতেই আমি যদি বলতে চাই তাহলে নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যেহেতু আসিফ মাহমুদ এবং মাহফুজ থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো, তাহলে খলিল সাহেব থাকাতেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এই জায়গাগুলোতে কিছুটা প্রশ্ন আসে যে ওনারা এই ধরনের কোনো গোপন আতাত করেছেন কিনা বা সমঝোতা করেছেন কিনা, একটি বিষয় উল্লেখ করি যে বিগত সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, যেটা আপনি বললেন, আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে গেছেন। বিগত সরকারের দুজন দায়িত্বে থাকা লোক এখন মন্ত্রী পদমর্যাদায় রয়েছে। এখন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির আগে যুক্তি দাঁড় করানো হয়েছিল, কিন্তু তারা এখন একই কাজ করছে। এখন আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি থাকার মানেই কি আসলে তারা আতাত করেছে, এটাই কি প্রমাণ হয়? আতাত করেছে এটা না, মানে আমি বলছি গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি একটা ইন্টারিম গভর্নমেন্টে ছিল যারা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছেন, এবং তারপর নতুন সরকারে তারা মন্ত্রী হিসেবে জয়েন করেছেন। এইটা একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এখানে, যে আপনি তাহলে কি এই দলের প্রতিনিধি হিসেবেই সেখানে ছিলেন কিনা। তো এইটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি জানি না তিনি কেন এই পদ গ্রহণ করেছেন বা বিএনপি কেন তাকে দিয়েছেন, এটা হঠাৎ করে হয় নাই, ডেফিনেটলি ওনাদের মধ্যে সেই কমিউনিকেশনটা ছিল। তো যেহেতু আসিফ মাহফুজকে পদত্যাগ করতে হলো নিরপেক্ষতার স্বার্থে, যদিও তারা পদত্যাগ করে কিন্তু নির্বাচন করেননি অথবা সেই দলেও যোগ দেননি, একজন ইভেন অন্য আরেকটা দল গঠন করেছেন এনসিপি না করে, তারপরেও তারা পদত্যাগ করেছেন নিরপেক্ষতার স্বার্থে। সেই ক্ষেত্রে খলিল সাহেব ওই বিএনপির দলেই আবার মন্ত্রী হিসেবে জয়েন করলেন। তো এটা নিঃসন্দেহে এই ওনার ভূমিকা নিরপেক্ষ ছিল কিনা নাকি একটা দলের পক্ষে ছিল, এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ কিছুক্ষণ আগে বলছিলেন যে নির্বাচন নিয়ে বিএনপি সবসময় কথা বলেছে, এবং যখনই কথা বলতে গেছে মনে হয়েছে অন্যান্য সবাই তাদেরকে নির্বাচন নিয়ে কেন কথা বলছে এটি নিয়ে একটা বাধা সৃষ্টি করেছে। এ ব্যাপারে আপনি কি বলবেন, যে আসলে বাকি দলগুলোর ভূমিকা এমন ছিল? আমার কাছে এটা মনে হয় না যে কেউ নির্বাচন চায় নাই, কারণ কারো কথাই এটা ছিল না যে নির্বাচন হতে পারবে না। কারণ সবার মধ্যে একটা দাবি ছিল যে আমরা 17 বছর যেহেতু একটা ফেসিবাদী সিস্টেমের মধ্যে ছিলাম, সুতরাং আমাদের কিছু সংস্কার করতে হবে বা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বিচারের দাবি ছিল বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। বিচার এবং সংস্কারের ইস্যুসগুলো নিয়ে নানান পক্ষ থেকে দাবি ছিল এনসিপি জামাত, যে এই কাজগুলো এগিয়ে নিয়ে দেন আমরা একটা নতুন ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাব। তো আমরা তো সেই প্রক্রিয়াতেই নির্বাচন হয়েছে। আমার মনে হয় না এখানে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার কিন্তু আমরা এই কথাগুলো শুনেছি যে এই
সরকারকে মানুষ 5 বছর দেখতে এইটা চায়, এই মানুষের- কথাটা বারবার উঠে এসেছে। এইটা কোনো দায়িত্বশীল ব্যক্তি বলেছে কিনা আমি জানি না, এটা সাধারণ মানুষদের মধ্য থেকে এসেছে। ঈদের এই ঈদের নামাজের প্রোগ্রাম থেকে দেখেছি কেউ বলেছে, এ ধরনের নানান জায়গায় মানুষ বলেছে ইউনূস স্যার আপনি 5 বছর থাকেন। তো এগুলো মানুষের আবেগ, মানুষ বলতেই পারে। এইটা আমার মনে হয় না কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ বলেছে, বা আমি অন্তত জানি না। তো এইটাকে আমি স্ট্রং কোনো রেফারেন্স হিসেবে মনে করি না। কিন্তু ডক্টর ইউনূস শুরু থেকেই নির্বাচনের ব্যাপারে ওনার কমিটমেন্ট ছিল। উনি বলছেন উনি একটা নির্বাচন দিবেন, এবং পরবর্তীতে একটা টাইমলাইনও শেয়ার করেছেন, সেই অনুপাতে উনি নির্বাচন করেছেন। তো আমার মনে হয় না এটা সংস্কার, বিচার, নির্বাচন এমন Right. পরিকল্পনা ছিল, পরিকল্পনা কিন্তু ছিল, এবং জামাত সংস্কার এনসিপির এবং বিচার, কথাতে সংস্কার এবং বিচারের কিছু কাজ উনি পারবে না, এগুলো শেষ হওয়ার আগে। এটা বারবার কিন্তু কথা এটা নিয়ে নেগোসিয়েশন ছিল বিচার এবং NCP-র সংস্কারের মধ্যে। ব্যাপারে। কারণ এখানে কিছু ধরনের অনেক সময় একটা সন্দেহ থাকে যে যদি ইন্টারিম গভর্নমেন্ট চলে যায়, বিচার এবং সংস্কার সঠিকভাবে হবে কিনা। তো তাদের মাধ্যমেই কাজটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেই অনুপাতেই তারা এগ্রি করেছে। পরবর্তীতে বিএনপি, জামাত, এনসিপি তো এগ্রি করেছে এবং নির্বাচন হয়েছে। এবং তাদের যে সন্দেহগুলো ছিল সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, এখন যেমন বিএনপি সংস্কারের কিছু কিছু প্রশ্নে নানান টালবাহানা করছে, তো তাদের ওই আশঙ্কার জায়গাটা তো আসলে একেবারে অমূলক ছিল না। তো আমি মনে করি নির্বাচন সঠিক সময়ে হয়েছে, এবং তাদের পক্ষ থেকে যে দাবি ছিল বিচার এবং সংস্কারের কাজ কিছুটা এগিয়ে নিয়ে তারপরে নির্বাচন দেয়া, সেটাকে আমি ভুল মনে করি না। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কেউ নির্বাচন চায়নি এরকমটা আমার মনে হয়নি। আচ্ছা, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ কি ব্যাপারে একমত যে কেউ নির্বাচন চায়নি, এমনটা হয়নি যেটি বলছেন? দেখুন, নির্বাচনটা চাইনি বলতে আমি তার সঙ্গে একমত না। কারণ তাদের আচার আচরণ ভঙ্গি, উপদেষ্টাদের আচার আচরণ, উপদেষ্টাদের বক্তব্য ছিল এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, আমরা শুধু নির্বাচন দিতে আসছি নাকি, এই জাতীয় কথাবার্তা বলছে তো অনেক উপদেষ্টা। ইভেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কিছু বক্তব্য দেখেন, উনি প্রথম দিকেই যখন আপনার ঘোষণা করা হলো, একজন আপনার মনে আছে কিনা যে সেনাপ্রধান একবার বললেন আমি মনে করি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। একদিনের মাথায় উনি সম্ভবত তখন আমেরিকাতে সফরে ছিলেন, ওখান থেকে তার প্রেস সেক্রেটারি ওখান থেকে বললেন যে না, এটার সঙ্গে একমত না, মানে সাথে সাথে। তাহলে 18 মাস কি একটা সরকারের জন্য যথেষ্ট সময় না একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য? আপনি এই দেশে যত নির্বাচন হয়েছে, প্রশ্নাতীত নির্বাচন বলতে এখনো মানুষ 91 সালের নির্বাচন কি ভাবে? যে 91 সালের নির্দলীয় সরকারের প্রধান ছিলেন জি। শাহাবুদ্দিন সাহেব, প্লিজ, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি প্রধান বিচারপতি ছিলেন। আমরা এই প্রসঙ্গটাতে একটু থাকতে চাচ্ছি, যে কারণে গাজী মোহাম্মদ মাহমুদুর রহমানের কাছে একটু যেতে আমার হচ্ছে। প্রসঙ্গটা তো আমাকে। আপনি শেষ করলেন না, শেষটা করে নেন, আমার প্রশ্নটা শেষ করে নেন আপনি। জি, বলুন। আপনি বলেছেন যে ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত কিনা। আমি তো বললাম একমত না। আমরা উত্তরটা পেয়েছি। না, শুধু একমত না এটা তো না, এটা কারণটা তো আপনাকে নিতে হবে মনে হয়। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দলীয় সরকারের প্রধান ছিলেন, তিনি ওইভাবে বলেন যে না 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব না। শুধু সেখানেই শেষ না, উনি জাপানে গেলেন, জাপানে গিয়ে বললেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, ওদেরকে একটু মানে ওদের পাখা ডানা মেলার সুযোগ দিতে হবে। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের বক্তব্য হতে পারে না। যে কে রাজনৈতিক দল করেছে তাকে আপনার বড় হইতে হবে, হাত পা গজাইতে দিতে হবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান না। উনি কি চাচ্ছিলেন? ওনার বক্তব্যের মধ্যেই তো সন্দেহ ছিল। হ্যাঁ, আপনি আবার বক্তব্য ঘুরায় পেঁচায় আসতেছে কি একটা দলের সঙ্গে বৈঠক করলেন, কখন বৈঠক করলেন? যখন দেখলেন এই জাতীয় আজে বাজে বক্তব্যগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না, তাদের তলা থেকে মাটির কি বলে তাদের মাটি সরে যাচ্ছে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না, ঠিক সেই সময়টাতে যেভাবেই হোক তারা একটি শুভবুদ্ধির পরিচয় দিলেন। সেটা হচ্ছে যে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করে, তারেক রহমান সাহেব বলছিলেন ডিসেম্বরে, এবং সেইখানেও দেখেন ইউনূস সাহেবের মতো লোক, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, ইউনূস সাহেব গিয়ে বলেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একেবারে একটা বাচ্চা ছেলেদের মতো কথা বলেন যে বিএনপি সহ বিএনপির জোট ডিসেম্বরের মধ্যে চাচ্ছে, উনি বলছেন একটি মাত্র দল। এটা কিন্তু এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা। আমি সেই কারণে আপনাকে সময়টি নিলাম, সরি,
যে আসলে ওনার আচরণটাও সঠিক ছিল না। উনি যখন দেখলেন যে না এই দেশের জনগণ তো আসলে বিএনপির উপর নির্ভরশীল, উনি যাদেরকে নিয়ে করতেছেন এরা তো চাঁদাবাজ, এরা একটা মহল, এরা শুধুমাত্র পুঁজি করে, জুলাই চেতনাকে পুঁজি করে তারা তাদের ধান্দা স্বার্থ হাসিল করতে চায়, এইটা যখন বুঝতে পেরেছেন তখনই কিন্তু তিনি লন্ডন বৈঠকে রাজি হলেন এবং লন্ডন বৈঠকে গিয়ে সমঝোতার ভিত্তিতে ডিসেম্বর না, জানুয়ারি না, ফেব্রুয়ারিতে একটা মোটামুটি একটা কথা বলে এসেছিলেন। আমি এটুকু বলার জন্য আপনাকে জি একটু প্রশ্ন ধন্যবাদ। কাজী মোহাম্মদ মাহবুর রহমান, দুজনের কথা শুনলেন। অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট যে স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য অনুযায়ী তারা সায় দেয়নি। এখন আসলে সায় দেয়নি না কি হয়েছে? আপনার কি মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট বা শক্তিশালী এই প্রাতিষ্ঠানিক অফারের যে কথা বলছেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে এ ধরনের অনির্বাচিত শক্তির প্রভাব আসলেই আছে? থাকলে কতটুকু? আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আপনি দেখেন অন্তর্বর্তী সরকারগুলো যেহেতু এই ধরনের সরকারগুলো নির্বাচিত না, আমরা আগেও 2007-8 সালে দেখেছি যে একটা আপনার সুশীল সমাজের একটা প্রতিনিধি, মিডিয়ার কিছু অংশ এবং ওনারা উনি যে অর্থের ডিপি স্টেটকে বুঝিয়েছেন এই ধরনের কিছু, আর যারা সরকারে থাকেন তারা একটা নেক্সাস হয় না যে তা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে এবার যেটা বলা হচ্ছে ডিপ স্টেটের কথা, ডিপ স্টেটের এইবারের রিপ্রেজেন্টেশনটা রাষ্ট্রের ব্যবস্থায় আমরা কিন্তু গত অন্তর্বর্তী সরকারের মতো দেখি নাই, যেটা 2007-8-এ দেখেছিলাম। এইবার কিন্তু আমরা দেখেছি কিছু সুশীল সমাজ, এনজিওর একটা প্রভাব দেখেছি, পাশাপাশি তরুণদের প্রভাবটা দেখেছি। সব তরুণ না, যারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এখন আপনি দেখেন ডিপ স্টেটের আলোচনার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে, আমি আপনাকে, ওনারা হয়তো এটা তারিখ বললে মনে করতে পারবে, 10 এপ্রিল সুনামগঞ্জে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছিলেন, জাহাঙ্গীর আলম, যে জনগণের চাওয়া, উনি এইভাবে বলছিলেন, জনগণের চাওয়া এই সরকার যেন আর 5 বছর থাকে। তখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে, তখন উনি বললেন যে আমি তো আমার কথা বলি নাই, জনগণের চাওয়া বলেছি। আচ্ছা, 15 তারিখ সে ব্যাখ্যা উনি দিলেন। তো এই যে এই কথাটা 10 এপ্রিল 2025, তো ইনিশিয়ালি যে গভর্নমেন্টের একটা স্টেট, মানে এখানে ডিপ স্টেটের আলাপের আগেই কিন্তু আমরা আলাপ করতে পারি সরকারকে নিয়ে। ইন্টারিম গভর্নমেন্ট নিজেই তো এই প্রেজেন্টেশনটা সবার সামনে নিয়ে এসেছিলেন যে তারা 5 বছর থাকতে চান। এই আলাপ তো ভালোভাবে এসেছে যে শেখ হাসিনার যে মেয়াদটা, সেই মেয়াদটা ওনারা পূর্ণ করতে চান, অথচ ওনারা কিন্তু সেই কনসেন্ট পান নাই। ওনারা কনসেন্ট পেয়েছে শুধুমাত্র রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যাওয়া। তো সেটা কিন্তু আপনি যেটা বললেন যে বিচার, এই স্লোগান প্রধানত, মানে আমি আপনাকে ওনারশিপে নেই যে এটা একদম ইনিশিয়ালি আমি হয়তো শুরু করেছি, এই যে বিচার এবং সংস্কার, বিচার এবং নির্বাচন। প্রথম নির্বাচন, বিচার, সংস্কার। আমরা দেখলাম বিচার এবং সংস্কারের আলোচনা, এবং এই যে এই ডেটটাও আমরা দুইজনের মাধ্যমে এটা করেছি যে ফেব্রুয়ারির কত তারিখ নির্বাচন হতে পারে, এবং এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না করেন অন্য সময় যে নির্বাচন করা যায় না, 1 বছর আগে আমরা এটা বলেছি। এটা অনেকগুলো প্রমাণও আছে। যেটা বলতে চাই সেটা হলো বিচার এবং সংস্কারের কাজ কি সরকার করতে পেরেছে? বিচার তো দৃশ্যমানই তেমন করতে পারে নাই। আরও যদি তার 3 বছর রাখা হতো তাহলে দুইটা বিচার হয়েছে, তাহলে আরও 3 বছর থাকলে 5টা বিচার হতো, তাই তো? গড়ে যদি আপনি ধরেন, তো এই 5টা বিচার করার জন্য তো 5 বার, মানে আমরা 5 বছর কাউকে। আপনার কি মনে হয় আসলে কি কারণে তারা, আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম যে আসলে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা হয়তো করেছিল, তো এই অন্তর্বর্তী সরকার কি কারণে 5 বছরের আশা প্রকাশ করেছিল ক্ষমতায় থাকার? আমার কাছে সেটা প্রধানত কেন মনে হয় জানেন, ইদানিং তো 3 জনের কথা শুনলাম, 3 জন উপদেষ্টা, রেজওয়ান আপা, জনাব সাখাওয়াত হোসেন এবং সজীব ভুঁইয়া। এই 3 জন উপদেষ্টা কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে আলাপ, আমাদের কাছে নানান আলাপ সামনে নিয়ে আসতেছেন। ওনারা এই আলাপগুলো যদি সরকার থাকা অবস্থায় করতেন খুব ভালো হতো। আমি 3 জনকে ব্যাপারে বলবো যে ওনারা কেন এই আলাপটা এখন নিয়ে আসছেন, ওনাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। আমি গত সরকারকে যেভাবে পরখ করেছি সেটা হলো, এই যে এতগুলো শহীদের বিনিময়ে সরকার তৈরি হয়েছে, এর একটা রিফ্লেকশন আমি সরকারের মধ্যে দেখি নাই। সরকারটা খুব এনজয় করেছে, রিক্রিয়েশন করেছে। আপনি সরকারের কি পরিমাণ লোক বিদেশে গিয়েছে আপনি দেখেন, কি পরিমাণ বিদেশ সফর করেছেন ওনারা। একটা ইন্টারিম গভর্নমেন্টের বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা তেমন নাই বললে চলে। আপনি তো দেশের অবস্থায় অস্থির, দেশকে গঠন করবেন আপনি, এখন আপনার পুরো সময়টা দেবেন এখানে। কিন্তু আমি দেখলাম ইন্টারিম গভর্নমেন্ট রিল্যাক্স মোডে আছে। এই রিল্যাক্স মোডটাই ছিল প্রথমত। তো ওনারা ভাবছিলেন যে বিচারের নামে, সংস্কারের নামে সময় কালক্ষেপণ করবেন, এবং এই যে সংস্কারের যে আলাপ আজকে নিয়ে আসলেন, যে বিভেদ তৈরি করেছে ঐক্যমত্য কমিশন, জাতীয়ভাবে বিভেদ তৈরি করেছিল। আমি বলতে ঐক্যমত্য কমিশন ঐক্য না তৈরি করে বিভেদ তৈরি করেছে জাতির মধ্যে। আচ্ছা, এবং সেই ঐক্যমত্য কমিশন অথচ 18 মাস সময় নিল আমাদেরকে, মানে টোটাল সংস্কার প্রক্রিয়া
শুধু ঐক্যমত্য কমিশন না, 18 মাস সময় নিল। সেই সময়ের পরে আজকে কি আসা গেল, আমরা কি পেলাম, যে দুইটা পক্ষ আপনি গণভোট এমনভাবে উপস্থাপন করলেন যে গণভোটের মধ্যে আপনি একভাবে সনদ সই করলেন, আবার গণভোটে প্রশ্ন দিলেন আরেক রকম। তাহলে আপনি সনদ সই করলেন কেন? আপনি 18 মাস রাজনীতির দলগুলোর সাথে আলাপ করলেন কেন? আপনি সরাসরি নিজের ঐক্যমত্য কমিশনের সুপারিশটা গণভোটে দিয়ে দিতেন। এই আলাপ তো দরকার ছিল না। এই জিনিসগুলো মনে করে আমাদেরকে যে এগুলো আসলে একটা, মাঝে মাঝে মনে হয় শব্দটা বলতে যে নাটক করলেন নাকি আমাদের সাথে। আচ্ছা, এই যে ডিপ আমি আরেকটা কথা স্টেটের- আপনাকে একটু বলি, হ্যাঁ। যেটা হলো এই ডিপ স্টেটকে সামনে এনে কোনো লাভ হবে না। এই গত 2 বছর ডিপ স্টেটকে এত এখন সিরিয়াসলি দেখা যায় এখন না। কেন আসিফ মাহমুদ সজীব ভাই কথাটা বলছেন, এটা মানে আপনার একটা বিশ্লেষণ শুনতে চাই যে এতদিন পর যখন ডিপ স্টেটের কথা তারা বলছেন যে তাদের সাথে আসলে কি দর কষাকষিটা তাদের সাথে হয়নি, এই প্রশ্নটা বারবার উঠে আসছে যে যদি এনসিপি জামাত ডিপ স্টেটের সাথে তার ভাষ্য মতে বিএনপির সাথে আতাত হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কতটা সত্যি মনে করেন? আসলে কি আতাত হয়েছে কিনা, নাকি তাদের সাথে আতাত হয়নি, কোনটি? আসলে ব্যাপারটা হলো কি, আপনার রাজনৈতিক ব্যবস্থায় আমাদের মতো রাষ্ট্রগুলোতে ইনফর্মাল অনেক মেকানিজম থাকে, এটা অস্বীকার করার সুযোগ নেই। সেই ইনফর্মাল মেকানিজমতে নানান কাজগুলো করে সবাই সবসময় সফল হয় না। এইটা এখন হয়তো একে অপরের বিরুদ্ধে সবাই তো চেষ্টা করেছে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে গত, এবং এই যে ইনফর্মাল মেকানিজমের মধ্যে আপনি, আমার কাছে মনে হচ্ছে না ডিপ স্টেট বলতে কিছু কোনো ইন্টারভিন করেছে। আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ হয়তো যারা বিভিন্ন ধরনের এজেন্সিতে ছিলেন তারা হয়তো ব্যক্তিগত উদ্যোগে কাউকে কিছু সুবিধা দেওয়ার প্রলোভন দেখাতে পারে ব্যক্তিগতভাবে, কারণ তার বেনিফিট আছে এখানে। কারণ এখানে আসলে তো ছিল পদ পদবীর ব্যাপার। আপনি গত ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা কাঠামোর পুনর্গঠনটা কোনো স্ট্যান্ডার্ডে হয়নি। মানে এটা কি কারণে আপনি উপদেষ্টা হলেন আমরা কেউ জানি না, কিন্তু কি কারণে আপনি সংস্কার কমিশনের মেম্বার হলেন উই ডোন্ট নো দ্যাট। কি কারণে আপনি ওই কাকে এই পদ দিলেন, কাকে ওই পদ দিলেন আমরা জানি না। কিন্তু কোথাও গুণগত মান ঠিক বিবেচনা করা হয়েছে, কোথাও চট্টগ্রাম বিবেচনা করা হয়েছে, কোথাও অর্থনীতি ডিপার্টমেন্টের ছাত্র কিনে বিবেচনা করা হয়েছে, কোথাও এনজিও করেন কিনে বিবেচনা করা হয়েছে। এটা যে কখনো যদি তারা ভাবতেন যে শহীদ মানে 5ই আগস্টে যারা ছিলেন, গত 15 বছর যারা লড়াই করেছেন তাদেরকে বসিয়েছেন, তাহলে কিন্তু আমরা মেনে নিতাম। আমরা প্রচুর ক্ষমতা কাঠামোর পরিবর্তন দেখেছি, এগুলো এই ব্যক্তিগত কারণে হয়েছে। তার ফলে একটা আমি দেখছি কি গত 18 মাসে একটা নতুন গোষ্ঠী তৈরি হয়ে গেছিল যারা ক্ষমতাটাকে এনজয় করছিল। সেই ক্ষমতাটা এনজয় করার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বাধা হয়েছে, আমাকে নিজেও তো আমাকে অনেকে বলেছে যে ব্যক্তিগতভাবে যে নির্বাচনে তো করো কেন, কারণ এটা হলো আপনি তো একটা ক্ষমতা কাঠামোতে পেয়েছেন, একটা স্বাদ পেয়েছেন, সেই স্বাদটাকে ওই যে আমরা অনেক সময় খেয়াল করেছি না, বিভিন্ন জন বলেছেন আমার এই বাড়িটা পছন্দ, আমার ঘরটা পছন্দ, এটা পছন্দ, ওটা পছন্দ। এই আলাপগুলো আসবে কেন? এই আলাপগুলো তখনই এসেছে কারণ তারা আসলে ক্ষমতাটাকে এনজয় করছিলেন। আমি টোটালি এটা বলবো, গত সরকার এটাকে শহীদের রক্তের বিনিময়ে যে সরকার তৈরি হয়েছে, এইটা সরকারের কাজের কর্মের মধ্যে খুব সামান্যই রিফ্লেক্টেড হয়েছে, তার বেশিরভাগটাই হয়েছে তাদের ক্ষমতা এনজয়, ক্ষমতার ভোগের মধ্যে দিয়ে। আমি একটা মিনিট আপনার কাছে সময় নিই, সেটা হলো এই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমি কীভাবে বলবো, আপনার সেখানে বিএনপির নেতাকর্মীরা ছিলেন, তারা ওই মুহূর্তে কিন্তু ওনার ব্যাপারে তৎক্ষণাৎ কোন ব্যবস্থা বা মারপিটে যাওয়া যেগুলো আমরা আগে দেখতাম, অথবা সরকার প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিলেন, কেন জিয়াউর রহমানের নাম ঘোষণা মানে বললেন না, এখনই তাকে চেক করে দিলাম বা তাকে অন্য কোন ব্যবস্থা নেই, এটা কিন্তু আগে দেখেছি আমরা গত 15 বছর। মানে ওই জায়গা থেকে সরে এসেছে। 2 নাম্বার হলো, আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে 1 মিনিট শেষ করে বলবো, পলিটিক্যাল ডিসকোর্সে কোনো পরিবর্তন আসছে নাই। আগে আমরা শুধুমাত্র ইতিহাস আলাপ করতাম, আমাদের যে ইতিহাসের দায় আছে, রাষ্ট্র গঠনের দায় আছে, আমরা যে এই রাষ্ট্রকে সাধারণ মানুষের দূর করে নিয়ে যেতে হবে, বারবার স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর যে শুধুমাত্র প্রেরণার জায়গা নয়, এটা কিছু বাস্তবায়ন করার একটা জায়গা আছে, সেটা কিন্তু আমরা করছি না। আর তৃতীয় ব্যাপারটা আমরা বললাম যে এই উপদেষ্টারা বারবার যদি এই কথাগুলো বলতে থাকেন, তাদের কিন্তু আমাদের প্রমাণ নিয়ে হাজির হওয়ার দরকার তাদের কাছে। এবং আমাদের রাষ্ট্রের মধ্যে আপনি যদি বারবার ভুল বোঝাবুঝি তৈরি করেন এবং আমরা যদি আরো বিভেদের মধ্যে পড়ে যাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আমি মনে করি যে রেজন আপা যেটা বলেছেন, সাগর সাহেব যেটা বলেছেন, এবং আদার্স উনি এখন সজীব ভাই যেটা বলতে চাচ্ছেন, এগুলো আসলেই আমাদের মনে হচ্ছে আরো স্বচ্ছভাবে বলা দরকার এবং এগুলো প্রমাণ সাপেক্ষ হওয়া দরকার। ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। শিবির আহমেদ, এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, সাখাওয়াত সাহেব এবং সেই সাথে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বক্তব্য দেশের মানুষের মধ্যে কি বিভেদ সৃষ্টি করছে, ডিপ স্টেটের যে তত্ত্ব তারা নিয়ে আসছেন বারবার এবং নানা আঙ্গিকে বোঝানোর চেষ্টা করছেন, এই বিষয়গুলো জানাবেন। ছোট্ট করে শুনতে চাই, শেষের দিকে চলে আসছে। আমি মাহবুব ভাইয়ের সাথে একমত যে ইন্টারিম সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের অনেকের মধ্যেই, বেশিরভাগের মধ্যেই জুলাইয়ের যে স্পিরিট বা জুলাইয়ের শহীদদের যে আত্মত্যাগের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছেন বা উপদেষ্টা হয়েছেন, এই ফিলিংসটা ছিল না। এবং এটার একটা কারণ হচ্ছে অনেক উপদেষ্টারাই আসলে ফেসিবাদের সময়ে তারা নিপীড়িত ছিলেন না,
তারা ফেসিবাদের সময়েও তাদের স্বাভাবিক জীবনযাপন করেছেন। যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, নানানভাবে অনেকের মধ্যে এ ধরনের একটা ইলিউশন ছিল যে আমরা বিভিন্ন সেক্টরের এক্সপার্টদেরকে এনে উপদেষ্টা করব। ধরেন রেজওয়ান হাসানের কথা বলা হচ্ছে যে উনি পরিবেশের এক্সপার্ট, এজন্য ওনাকে এই মন্ত্রণালয়ে দেওয়া হলে হয়তো উনি অনেক কিছু ভালো করে ফেলতে পারবেন। কিন্তু এ ধরনের অনেক মানুষদের মধ্যে চোখে পড়েছে যে তেমন কোনো পরিবর্তন আনতে পেরেছেন? আমি আমার চোখে এনাদের যে এক্সপার্টিজের জায়গা যে অনেক কিছু করার কথা সেটা তো চোখে পড়াই নাই। এবং জুলাইয়ের যে স্পিরিটটা, যাদের রক্তের উপর ভর করে ওনারা ক্ষমতায় এসেছেন বা দায়িত্বটা নিয়েছেন, সে দায়িত্বটা ওনারা সঠিকভাবে পালন করেছেন বলে আমিও মনে করি না। আমি মাহবুব ভাইয়ের সাথে এই জায়গাটা একমত। যদি ওনারা সেই জায়গায় কমিটেড থাকতেন তাহলে আমরা বিচার এবং সংস্কারের কাজ আরও বেশি প্রগ্রেস দেখতাম। বিচারের কাজ অনেক ডিলেমি হয়েছে, অনেক নানান জায়গায় নানান সমঝোতা বা নানান ধরনের শিথিলতা দেখানোর অভিযোগ ওনাদের বিরুদ্ধে এসেছে। সো এই জায়গাটা আমি মনে করি বিচারের ক্ষেত্রে অন্তত ওনাদের আরও বেশি অ্যাগ্রেসিভলি ভূমিকা রাখা দরকার ছিল, যে আমরা যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতায় এসেছি সেটা আমরা পালন করতে চাই, সেই কাজটা করতে চাই। কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে যে ওনাদের খুব অল্প সংখ্যকেই হচ্ছে এই স্পিরিট লালন করছেন, কারণ ওনারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন না। আর রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা এসেছে এটা ওনাদের কাজের মাধ্যমে এসেছে, আমি মনে করি না এটা একটা সংস্কৃতি না। ক্ষমতা না, নিঃসন্দেহে এটার সাথে আমি দ্বিমত করি না, এটার সাথে আমি দ্বিমত করি না যে ওনারা যদি ক্ষমতায় থাকতে চাইতো এই জন্য যে আমরা বিচার এবং এই প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাবো, যাদের পক্ষ থেকে দাবি ছিল যে বিচার এবং সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, তাদের দাবিকে আমি অমূলক মনে করি না, সঠিক দাবি ছিল। কিন্তু যাদের উপরে ভরসা করা হচ্ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা এটা নিয়ে তো প্রশ্ন আছে। এবং তারা যে শিথিলতা করেছে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ এটা যদি হতো তাহলে তারা আরও তারা অনেকটা মনে হয়েছে তারা রুটিন ওয়ার্ক করেছে। তাদের যে একটা বিপ্লবী বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে তাদের যে দায়িত্ব পালন করার দরকার ছিল তারা সেটা না করে বরং রেগুলার রুটিন ওয়ার্ক করেছে, মন্ত্রণালয় চালিয়েছে। কতটা সার্থক বা সফল অসফল হয়েছে সেটা বলবো না, কিন্তু রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে চরিত্র থাকা দরকার সেটা আমি দেখিনি। খুব সামান্য ছিল হয়তো, থাকলেও ওইভাবে মোটা দাগে ছিল না, থাকলে আমরা আরো ভালো ফলাফল পেতাম নিঃসন্দেহে। আর রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনগুলো এসেছে এটা পজিটিভ পরিবর্তন। আমি মনে করি সরকার দল বিরোধী দলের মধ্যে যে ডেমোক্রেটিক কালচার গ্রো করেছে, এইটা আমরা যে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে গিয়েছি, 17 বছর নানান নিপীড়নের মধ্য দিয়ে গেছি, ফেসিবাদ এক্সপিরিয়েন্স করেছি, এবং মানুষের মধ্যে সেই ফেসিবাদী কালচার যে আর মানুষ নিচ্ছে না বা পছন্দ করছে না, বা নতুন তরুণ সমাজ যে জেগে উঠেছে, সচেতন হয়েছে, সেটার প্রতিফলন আমি মনে করি রাজনৈতিক সংস্কৃতিতে পড়েছে। যদিও আমরা কিছু স্টিল ফেসিবাদী আমলের কিছু কার্যক্রম দেখতে পাই, তো আমি মনে করি সেগুলো না থাকা উচিত। আমরা একটা নতুন গণতান্ত্রিক সংস্কৃতি। ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, কাজী মোহাম্মদ মাহমুদুর রহমান, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শিব্বির আহমেদ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ করা আলাপে আসার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন করা আলাপ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।